সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অক্টোবর মাস চলছে। অক্টোবর মাস চিকিৎসা সেবা শাস্ত্রের সাথে যারা যুক্ত তাদের জন্য এটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, অর্থাৎ এই মাসে সারা বিশ্বব্যাপী স্তন ক্যান্সারের ব্যাপারে মানুষজনকে সচেতন করা হয়। তাই মাসের শুরুতে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ব্রেস্ট বা স্তনের সার্জারি। কারণ আমরা জানি ব্রেস্ট ক্যান্সার অথবা ক্যান্সারের মতো কোনো রোগ যদি হয় ব্রেস্টে বা স্তনে, তখন সার্জারিটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। তো আমাদের এই আলোচনায় আজকে অতিথি হিসেবে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার সালমা সুলতানা, স্বনামধন্য ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ বা ব্রেস্ট সার্জন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নেক্সাস টেলিভিশনকে। সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনায় কিন্তু আপনারাও যুক্ত থাকতে পারবেন। পর্দায় দেখানো নম্বরে বা ফেসবুক হেলথ নেক্সাস টেলিভিশন হেলথ এর ফেসবুক লাইভে গিয়ে আমাদেরকে ব্রেস্টের অপারেশন মানে স্তনের অপারেশন, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, অথবা এই বিষয়ের কোনো সমস্যাও তুলে ধরতে পারেন। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সমস্যা সমাধানের পথে দেখাবেন। কেমন আছেন ডক্টর সুলতানা? জি ধন্যবাদ, ভালো। আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ। আপনি আমাদের প্রথমত বলবেন স্তনের বা ব্রেস্টের সার্জারি বা অপারেশন করার দরকার হয় কখন? আসলে স্তনের সার্জারি যে যদি আমরা একদম ব্রডলি ভাগ করি তাহলে দুইটা কারণে হয়। একটা হচ্ছে যখন স্তনের কোনো ডিজিজ হয় বা অসুস্থতা হয়, যে কোনো ধরনের রোগাক্রান্ত হয়। আরেকটা বিশেষ ধরনের সার্জারি হয়, সেটা হচ্ছে এস্থেটিক সার্জারি আমরা বলি, যে স্তনের সৌন্দর্য বৃদ্ধি অথবা পেশেন্টের ডিজায়ার অনুসারে স্তনের সাইজ অনেক সময় ছোট করা, বড় করা, যেটাকে এস্থেটিক সার্জারি। এটা কোনো অসুস্থতা নাই, সৌন্দর্য বৃদ্ধি, যেটা কলকাতা বা বোম্বে নায়িকারা বেশ করে থাকেন না? হলিউডের ওরাও করে, এবং ইদানিং শুনছি বাংলাদেশের ঢালিউডই তো বলে, তারাও বোধহয় করছে, তাই না? আচ্ছা, আমরা এই বিষয়টা পরে আলোচনা করি। আমরা শুরুতে যে বিষয়টা আলোচনা করব, ব্রেস্টের কোন কোন রোগের জন্য সার্জারি বা অপারেশনের প্রয়োজন পড়ে। আচ্ছা, আমাদের শরীরে যে কোনো রোগকে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি বিনাইন কন্ডিশনস, যেটা হচ্ছে ক্যান্সার না, ক্ষতিকর না, সাধারণ। আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট বা ক্যান্সার জাতীয় বিভিন্ন ধরনের ক্যান্সার। তো ব্রেস্টে আমাদের দুই ধরনের অসুস্থতাই হয়। বিনাইন কন্ডিশনের মধ্যে একদম সাধারণ একটা ফোড়া হতে পারে, সাধারণ টিউমার হতে পারে, অনেক সময় নিপলের যে নালীগুলো আছে, দুধের নালী, ডাক্টের নালীর মধ্যে সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে সাধারণ বিনাইন কন্ডিশনসে। আর বাকি যেটা মেজর সার্জারি আমাদের করতে হয় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য। ব্রেস্টে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। তো এই ক্যান্সার হচ্ছে চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্রেস্ট সার্জারি। আচ্ছা, আপনি যেটা বললেন স্তনে বা ব্রেস্টে যে ফোড়া হয়, ইংলিশে বোধহয় অ্যাবসেস বলা হয়, তাই না? এটি কেন হয়? আসলে ফোড়াটা হয় বিভিন্ন যে কোনো কারণে ইনফেকশন যদি ঢুকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন মা বাচ্চাকে দুধ খাওয়ায় তখন ব্রেস্টে তো দুধ থাকে, মিল্ক থাকে, এটা একটা কালচার মিডিয়া হিসেবে কাজ করে। আবার বাচ্চার মুখে, মানুষের মুখে 2 দিনের পর থেকে অনেক ধরনের অর্গানিজম থাকে, এবং সাকিং এর জন্য ব্রেস্ট টেনে দুধ খাওয়ার জন্য অনেক সময় নালীর ভেতরে ইনজুরি হয়ে থাকে, যে কারণে এই ব্যাকটেরিয়া বা জীবাণু সংক্রমণ হয়ে ফোড়া হতে পারে। আচ্ছা, এছাড়াও তখন কি অপারেশন করতে হয়? আসলে এখন আমরা ল্যাকটেটিং যারা মা দুধ খাওয়াচ্ছেন এদেরকে স্ট্রেইটওয়ে অপারেশন করি না। এখন অনেক মিনিমাল ইনভেসিভ বা অপারেশন না করেও এইগুলি চিকিৎসা করা যায়। যেমন ল্যাকটেটিং ব্রেস্টে বা যেই মা দুধ খাওয়াচ্ছেন তাদের ব্রেস্টে যদি ফোড়া হয়, প্রাথমিকভাবে আমরা আসলে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে পুঁজগুলো টেনে বের করে ফেলে ভেতরে স্যালাইন ওয়াশ দেই, অ্যান্টিবায়োটিক ওয়াশ দেই। কয়েক সিটিং করলেই কিন্তু এই ফোড়াগুলি কিন্তু ভালো হয়ে যায়। সুতরাং আগের মতো যে কেটে পুঁজ বের করে অনেক দিন ধরে ড্রেসিং করার একটা বিষয় ছিল এবং খুবই পেইনফুল একটা সময় পার করতে হতো, এখন কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা লাগছে না। অ্যান্টিবায়োটিক কাভারেজে অ্যাসপিরেশন ইরিগেশন আমরা বলছি, এবং একই সাথে মা কিন্তু বাচ্চাকে দুধও খাইয়ে যেতে পারে, দুধ খাওয়াতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট বা উন্নয়ন, তাই না? জি জি। আচ্ছা, এর বাইরে স্তনের সংক্রমণের আর কোনো কারণ আছে কি?
অবশ্যই আছে, যে স্তনে অনেক সময় দেখা যায় যে যেই মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন না বা 40 অ্যাভাব, ওনাদেরও কিন্তু ইনফেকশন হয়, বিশেষ করে কম বয়সী অনেকের হয়। হ্যাঁ, বিশেষ করে আমরা দেখি যে ডায়াবেটিক যারা আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তাদেরও কিন্তু ব্রেস্টে বিভিন্ন সময় ফোড়া হয় বা ইনফেকশন হয়। আবার ইয়াং মহিলাদেরও অনেক সময় হয় ডাক্ট অ্যাক্টাসিয়া বলে একটা সমস্যা আছে, যে যাদের ব্রেস্টে একটু হরমোন সেন্সিটিভিটি থাকে বা হরমোনের অ্যাক্টিভিটি বেশি থাকে, অনেক সময় মিল্ক তৈরি হয়, বাচ্চা দুধ না খাওয়ালেও সিক্রেশন জমে থাকে। ব্রেস্ট আমরা জানি যে একটা স্পেশাল টাইপ অফ গ্ল্যান্ড, এবং এটার কিছু নিঃসরণ হয়, এই নিঃসরণটা একটু ইমব্যালেন্স ভাবে হয়ে জমে থাকলেও অনেক সময় এখানে ইনফেকশন হয়ে ফোড়া হতে পারে। অনেক সময় আঘাতজনিত কারণেও কিন্তু ফোড়া হয়ে থাকে, রক্ত জমেও তো হ্যাঁ, আঘাতজনিত কারণে অনেক সময় আঘাতের কারণে ফ্যাট, ব্রেস্ট তো বেশিরভাগটাই চর্বি দিয়ে গঠিত, ওখানেও যে ফ্যাটগুলি আঘাতপ্রাপ্ত হয় তখন ওখানেও ইনফেকশন হতে পারে। আচ্ছা, এসব জায়গায় কি অপারেশনের দরকার হয়? সব ক্ষেত্রে যে অপারেশন দরকার হয় তা কিন্তু না। যেমন অ্যাকিউট ক্ষেত্রে আমরা অ্যাসপিরেশনটাকে প্রেফার করি, অ্যাসপিরেশন করে ভালো না হলে তখন হয়তো অপারেশনে যেতে হয়। আবার কিছু ক্রনিক ইনফেকশন যে অনেক দিন ধরে হচ্ছে, আবার অনেক সময় স্পেসিফিক টাইপ অফ ইনফেকশনও হয়, যেমন টিবি হয় ব্রেস্টে, যক্ষা যেটাকে বলছি, এটা প্রাইমারিলি ব্রেস্টেই হয়, তখনও কিন্তু ব্যথা হয়, ফুলে যায়, চাকার মতো হয়, পুজ পড়তে থাকে, আমরা যেটাকে বলি ডিসচার্জিং সাইনাস। এগুলো অনেক সময় ওষুধ খেলে কিন্তু একদম ভালো হয়ে যায়, স্পেসিফিক ট্রিটমেন্ট দিয়ে। মানে সেক্ষেত্রে অপারেশনের সব ক্ষেত্রে অপারেশন লাগে না। একজন নারীর স্তনে ফোড়া হলো, এটি যে ফোড়া, এটা নির্ণয় করার জন্য সাধারণত কোন কোন পরীক্ষা আপনারা করে থাকেন? প্রাথমিক তো আমরা শারীরিকভাবে পরীক্ষা করে পেশেন্টকে দেখি যে ফোড়ার কিছু লক্ষণ আছে, যেমন খুব ব্যথা থাকে, লাল হয়ে যায় চামড়া, ফুলে যায়, এরকম দেখলেই অনেক সময় বোঝা যায় যে ফোড়া হয়েছে। এগুলো অ্যাকিউট ক্ষেত্রে, কিন্তু যদি ক্রনিক হয় তখন অনেক সময় এই ফোড়া বা ইনফেকশনটাকে ক্যান্সার থেকে বা টিউমার থেকে পার্থক্য করাটা ডিফিকাল্ট হয়ে যায় ক্লিনিক্যাল পরীক্ষায়, যে শক্ত একটা চাকার মতো হয়ে আছে, নিপল দিয়ে মাঝে মাঝে একটু কষের মতো আসে, ব্যথা হয়, কখনো বাড়ে কমে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফি করলে কিন্তু এটা একটা খুবই ভালো একটা পরীক্ষা, যেটা বলতে পারে যে এটা একটা সলিড টিউমার, সলিড কিছু হয়েছে, নাকি এটা সিস্টিক মানে ওখানে পুজ আছে বা রক্ত আছে বা পানি জমে আছে। তো প্রাথমিক পরীক্ষাটাই হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। এরপরে যদি আলট্রাসাউন্ডে কোনো সাসপিশাস কিছু থাকে, যে অনেক সময় মিক্সড প্যাটার্ন থাকে, তখন আমরা আসলে একটা বায়োপসি করি। বায়োপসি করলেই কিন্তু কনফার্ম হয়ে যায় আলট্রাসাউন্ড গাইডেড সলিড এরিয়া থেকে, যে এটা কি একটা ক্রনিক ইনফেকশন নাকি অন্য কোনো কিছু টিউমার বা অন্য কিছু হয়েছে। আর ফোড়া থাকলে, পুজ থাকলে তো এটা আলট্রাসাউন্ডই যথেষ্ট, এটা বলে দিতে পারে যে ওখানে পুজ আছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সেটি হলো এটা নিয়ে ছেলেদের আগ্রহ বেশি, সেটা হলো পুরুষের স্তনে বা ব্রেস্টে কি এই ফোড়া হতে পারে কিনা? খুব কমনলি হয় না, কারণ হচ্ছে কি যে পুরুষদের হচ্ছে ব্রেস্ট টিস্যু খুবই সামান্য থাকে। এক্সটার্নালি যেমন একটা নিপল, কালো চামড়া, অ্যারিওলা, একটু ছোট ব্রেস্ট টিস্যু আছে। পুরুষদেরও ব্রেস্টে ডিজিজ হয়, কিন্তু অনেক তুলনামূলক অনেকই কম, যেহেতু ব্রেস্টের ভিতরে ওরকম গ্ল্যান্ডুলার টিস্যু ওরকম বেশি থাকে না, থাকে না, সুতরাং এগুলি হওয়ার চান্স কম। কিন্তু আমি এই সুযোগে একটু বলে নিতে চাই, পুরুষদের ব্রেস্টেও কিন্তু ক্যান্সার হয়। আমরা একটু পরে ওই আলোচনাটা করব। তো তার মানে ফোড়া হতে পারে, সংখ্যায় কম, খুবই কম। আচ্ছা, এরপরে আপনি যেটা বললেন যে স্তনের ভেতরে কতগুলো টিউমারের মতো হয় যেটা ক্ষতিকর নয়, এমন টিউমারগুলোকে আপনারা কি বলেন? সবচাইতে কমন টিউমার যেটা ইয়াং এজে হয়, এটাকে আমরা বলি ফাইব্রো অ্যাডিনোমা। আচ্ছা, ফাইব্রো অ্যাডিনোমা এটা সাধারণত 30-এর নিচে যাদের বয়স তাদেরই হয়, এবং এটা হয় কি ব্রেস্টের যে যখন বড় হতে থাকে, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার বয়সটা, ওই সময় ব্রেস্টে যদি আমরা যে জানি যে ব্রেস্টের যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু হরমোনাল ডেভেলপমেন্ট, হরমোনের ইনফ্লুয়েন্সে এটা হয়, বিভিন্ন ধরনের হরমোনের অ্যাক্টিভিটির কারণে হয়। তো এই হরমোনগুলি অনেক সময় ইমব্যালেন্স থাকে, দেখা যায় যে হরমোনের মাত্রা ইমব্যালেন্স হতে পারে, আবার ব্রেস্টের যে গ্রন্থিগুলো, টিস্যু, টার্গেট টিস্যু আছে, এটার সেন্সিটিভিটিরও পার্থক্য হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টেরই গ্রন্থি দ্রুত বড় হয়ে এই টিউমারগুলি ফর্ম করে। মার্বেলের মতো ছোট ছোট টিউমার বা মটর দানার মতো টিউমার, সাধারণ টিউমার, কখনো বড় হয়, ছোট ছোট হয়, অনেকগুলো হতে পারে, একটাও হতে পারে, এবং এগুলো ধরলে স্লিপ করে চলে যায়। এটাই সবচেয়ে কমন টিউমার, যেটাকে আমরা বলছি ফাইব্রো অ্যাডিনোমা।
আচ্ছা, এই টিউমারটি কখনো কি ক্যান্সারে রূপান্তরিত হতে পারে? আসলে ফাইব্রো অ্যাডিনোমা কখনো ক্যান্সারে রূপান্তরিত হয় না, কিন্তু ব্রেস্টের কিছু বিনাইন বা ক্ষতিকর না, আপাতত ক্ষতিকর না কন্ডিশন আছে যেগুলো উইথ টাইম ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এই ধরনের যেমন এটিপিয়া, যে এগুলো আসলে হিস্টোপ্যাথোলজি বা আমরা যখন দেখি একটু সন্দেহজনক শক্ত ভাব আছে, চাকা ভাব আছে, আমরা অনেক সময় বায়োপসি করে দেখি যে কি আছে ওখানে। তো অনেক সময় কিছু হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস আছে যেগুলোতে ক্যান্সারের মানে রিস্ক থাকে, সেটা আমাদের অবশ্যই রুগীকে বলতে হবে যেন উনি খুব ক্লোজ ফলো আপে বা মনিটরিংয়ে থাকেন। ইমিডিয়েট সার্জারি করতে হবে এমন না, কিন্তু হতে পারে। কিন্তু ফাইব্রো অ্যাডিনোমা থেকে ক্যান্সার হয় না। আচ্ছা, ফাইব্রো অ্যাডিনোমা যেটা বললেন অক্ষতিকর যে টিউমারটি, এটি কিভাবে আপনারা নির্ণয় করেন? এটি আসলে প্রধানত রুগী চলে আসে, কারণ হ্যাঁ ওরা নিজেরাই নিজেদের ব্রেস্টে একটা ছোট ছোট যে ধরলে ছুটে যাচ্ছে এরকম একটা কিছু পায়। আসলে তখন আমরা আবার সেই একই শারীরিক পরীক্ষা করে দেখি, হিস্ট্রি নেই, ফিজিক্যাল এক্সামিনেশন করি, এবং সবচেয়ে নন ইনভেসিভ আলট্রাসোনোগ্রাফি পরীক্ষাটাই আমরা করি। এবং ইয়াং ব্রেস্টে কিন্তু আলট্রাসোনোগ্রাফি হচ্ছে সবচেয়ে ভালো পরীক্ষা। আলট্রাসোনোগ্রাফি করে তো ফাইব্রো অ্যাডিনোমার একটা নির্দিষ্ট ডেসক্রিপশন আছে। আমার ক্লিনিক্যাল ফাইন্ডিংস বা পরীক্ষা, শারীরিক পরীক্ষার সাথে যদি আলট্রাসাউন্ডটা মিলে যায় তাহলে তো ডায়াগনোসিস হলোই। তারপরেও যদি সন্দেহ থাকে বা আলট্রাসাউন্ডে কিছু স্পেশাল ফিচার থাকে তখন সেই ক্ষেত্রে আমরা বায়োপসি করি। আচ্ছা, সমস্ত ক্ষেত্রেই কি মানে ফাইব্রো অ্যাডিনোমা বা অক্ষতিকর যে টিউমারগুলো, এর সমস্ত ক্ষেত্রেই কি অপারেশন করা না দরকার? না না, কখনোই। আর একটা সময় ছিল যে ব্রেস্টে টিউমার হলেই অপারেশন করে, কিন্তু আসলে ফাইব্রো অ্যাডিনোমা কখনো আমরা এখনকার দিনে আর তেমন অপারেশন করি না, বিশেষ করে 30-এর নিচে যদি সাইজগুলি আপনার 3-4 সেন্টিমিটারের কম থাকে। ছোট ছোট ফাইব্রো ইউজুয়ালি দেখা যায় 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার। তো আমাদের বুক টিচিং হচ্ছে 5 সেন্টিমিটারের বড় হলে তখন এটা সার্জিক্যাল ইন্ডিকেশন আছে। তা আদারওয়াইজ কিন্তু এটা ফলো আপে রাখা, কারণ অনেক সময় এরকমও আমরা দেখেছি যে মেয়েরা বড় হতে হতে ফাইব্রো অ্যাডিনোমাগুলি কিন্তু অনেক সময় শ্রিঙ্ক করে যায়, ছোট হয়ে যায়, অনেকগুলি চলেও যায়। এবং ছোট ফাইব্রো অ্যাডিনোমা 1-1.5-2 সেন্টিমিটার ফাইব্রো অ্যাডিনোমা সারা জীবন থাকলেও কিছু যায় আসে না। আমাদের এরকম রোগী আসেন যে সারা জীবন হয়তো ব্রেস্টে কোনো পরীক্ষাই করেন নাই, এখন মনে করেন 50-60 বছর বয়স, এখন একটা পরীক্ষা জাস্ট রুটিন চেক আপে এসছেন, তখন দেখা গেলো আলট্রাসাউন্ড করে দেখা গেলো ওনার ব্রেস্টে অনেক ছোট ছোট ফাইব্রো অ্যাডিনোমা আছে যেগুলো উনি কখনো সচেতনভাবে জানতেনই না, বা আমরাও ফিল করে পালপেবল না, মানে হাতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আলট্রাসাউন্ডে দেখা যাচ্ছে। তো এটা নিয়ে তো উনি সারা জীবনই আছেন। তো যে কারণে যে কোনো একটা পরীক্ষায় ফাইব্রো অ্যাডিনোমা ধরা পড়লেই অপারেশন করতে হবে, এটা কিন্তু ঠিক না। তো আরেকটা বিষয়, একটি সাধারণ কথা প্রচলিত আছে, এই জাতীয় ছোট ছোট মার্বেলের মতো যদি কোনো টিউমার থাকে যেটি ব্যথা কিছু নাই, সন্তান ধারণ করলে এটি মিলিয়ে যায়, এর কোনো সত্যতা আছে কি? এটা আসলে আমি জানি না, এক সময় এটা সবসময় এটাই কাউন্সেলিং করা হতো, আমরা শুনি আর কি, রোগীদেরকে বলা হয় যে আপনি বিয়ে দিয়ে দেন মেয়েকে অথবা বাচ্চা নিয়ে নেন, বাচ্চাকে দুধ খাওয়ান, চলে যাবে। আসলে এটার সাথে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, একদমই নাই। কারণ যেই মা বাচ্চা নিয়েছেন, বাচ্চাকে দুধ খাইয়েছেন, তারও কিন্তু মাস্টালজিয়া হয়, ব্রেস্ট পেইন হয়, ফাইব্রো অ্যাডিনোমা হতে পারে ইয়াং ব্রেস্টে। সুতরাং আসলে এটা একদমই ভুল কথা। এখানে বোধহয় আরেকটা ব্যাপার হতে পারে, সন্তান ধারণের পরে স্তনের আকৃতি তো বেড়ে যায়, একটু ল্যাক্স হয়ে যায় এবং যখন মাতৃদুগ্ধ সঞ্চারিত হয় ফলে ওই ছোটটা আর হাতে লাগে না বোধহয়, এটাও একটা কারণ হতে পারে সেটা। কিন্তু আসলে আমরা এখন তো আলট্রাসাউন্ড করে যে কোনোটাই দেখতে পারি, যে কোনোটাই। সুতরাং এটা আসলে ব্রেস্ট ফিডিং এর সাথে হতে পারে, কিন্তু এটা আসলে এরকম কোনো লজিক্যাল কোনো ব্যাখ্যা নাই যে ফিডিং করালে এটা চলে যাবে। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অক্ষতিকর যে টিউমারগুলো রোগীর মাথায় ঢুকে গিয়েছে, এটি বোধহয় ক্যান্সার, এটি অপারেশন না করলে যে কোনো সময় ক্যান্সার হয়ে যেতে পারবো, ডাক্তার কি বললো এটা ক্ষতি করবে না, সে ডাক্তারের উপর আস্থা রাখতে চায় না, এবং এটি তার এক ধরনের মাথার ভেতরে সারাক্ষণ ভাবতে থাকে। সেই ক্ষেত্রে আপনারা কি করেন? আসলে রোগীর সাথে কমিউনিকেশন এবং রোগীর সাথে যে একটা আস্থার সম্পর্ক তৈরি করা, এটা কিন্তু একজন ডাক্তারের একটা বড় দায়িত্ব আমি মনে করি। যে আমি কিভাবে ওনাকে বুঝাচ্ছি, একদম বেসিক্স থেকে যদি ভালোভাবে বুঝিয়ে বলা যায়, তাহলে কিন্তু বেশিরভাগ রুগী এবং রুগীর ফ্যামিলি এবং ফ্যামিলি সহ যে সুন্দরভাবে যদি বুঝিয়ে বলা যায়, রুগীরা যেই ভাষায় বুঝতে পারেন সেই ভাষায় বুঝিয়ে বলা গেলে কিন্তু বেশিরভাগ রুগী ফলো আপে থাকে। কিন্তু আপনি যেটা বলছেন সেটাও অসম্ভব না। অনেক রুগী আছেন যারা অনেক মানে খুব টেন্স টাইপ পার্সোনালিটি, যে খুবই ছোটোখাটো বিষয়ে খুব আতঙ্কিত হয়ে যান বা অ্যাংজাইটি করেন।
আসলে তাদের ক্ষেত্রে যদি এটা পালপেবল থাকে, হাতে থাকে, যে তার ডে টু ডে লাইফ হ্যাম্পার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ইন্ডিকেশন আছে যে ওটা অপারেশন করে দেওয়ার। না, আমরা তো প্রায়ই দেখি মাঝে মাঝে, ধরুন একটি মেয়ে বয়স 22 বা 20 বা 18, অবিবাহিত, সে তার ছোট ভাই বা বোনকে স্কুলে নিয়ে যায়, স্কুলে নিয়ে পাঠিয়ে বসে থাকে অনেক মহিলার সাথে, ভাবিদের সাথে, বড় বোনদের সাথে। সেখানে যখন শোনে, তুমি এখনও কিছু করো না, এটা তো ক্যান্সার হয়ে যাবে, তখন আর ডাক্তারের কথা তার মনে থাকে না। ওই যে আড্ডার মধ্যে চারপাশের মানুষের কথা শুনে সে খুব দ্বিধান্বিত, কনফিউজড হয়ে যায়। তখন আপনারা কি করেন? আসলে কাউন্সিলিংই করি, কাউন্সিলিং। এবং এরকম ছাড়াও কিন্তু অনেক মানুষ আসে আমাদের কাছে, যেমন ব্রেস্ট ক্যান্সার হয়ে মারা গেল প্রতিবেশী বা দুঃসম্পর্কের আত্মীয়, তখনও কিন্তু মহিলারা মনে করতে থাকে যে আমার মনে হয় এদিকে এই সমস্যা, ওদিকে ওই সমস্যা। এখানে কিন্তু ডাক্তারদের একটা বড় দায়িত্ব আছে যে খুব ভালোভাবে কাউন্সিলিং করা। এর উপরে কিন্তু আর কথা নাই। ঠিক আপনি কত সুন্দরভাবে, কত ভালোভাবে এবং আস্থার সাথে রোগীর মনে আস্থা তৈরি করছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তার মানে অপ্রয়োজনে কোনো অপারেশন করা যাবে না। করা যাবে না। সুপ্রিয় দর্শক, আমি প্রফেসর সালমা সুলতানার কথাটি আবারও বলছি, স্তনের কোনো কিছু হলেই অপ্রয়োজনে কোনো অপারেশন করা যাবে না, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন, দ্রুতই ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ব্রেস্ট বা স্তনের সার্জারি এই প্রসঙ্গে, এবং একই সাথে মনে করিয়ে দিই, এটি হচ্ছে অক্টোবর মাস, সারা বিশ্বব্যাপী স্তনের বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করার মাস। থাকুন আমাদের সাথে, এবং আপনারা কিন্তু পর্দায় দেখানো নম্বরে ফোন করে ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টের অপারেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। প্রফেসর সুলতানা, আমরা স্তনের অক্ষতিকর যে টিউমার সেটি নিয়ে বললাম, এখন ক্ষতিকর টিউমার বা ক্যান্সার সেগুলো কেমন, সেগুলো কিভাবে বোঝা যায়? নিশ্চয়ই তীব্র ব্যথা নিয়ে আসে সেগুলো। এটাই হচ্ছে যেটা আপনি বললেন যে ডিলেমা। আসলে ব্রেস্ট ক্যান্সারে, যে আর্লি ব্রেস্ট ক্যান্সারে কখনোই কোনো সিমটম থাকে না, এবং ব্যথার তো প্রশ্নই নেই। এটা একটা ব্যথাবিহীন ভাবেই শুরু হয়। সবচেয়ে ভয়ঙ্কর সূত্রটা নীরবে আসে। নীরবে, এই জন্য এটাকে বলা হচ্ছে নীরব ঘাতক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবং এটার কোনো সিমটমস থাকে না, লক্ষণও থাকে না। লক্ষণও থাকে না। যেই জন্য এই যে 1 মাস ব্যাপী আমরা বলি যে সারা পৃথিবীতে এটা পালিত হয়, যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস, যে একজন মহিলা কিভাবে অ্যাওয়্যার হবেন বা সচেতন হবেন যে ওনার ব্রেস্টটাকে কিভাবে উনি চেক করবেন এবং কিভাবে উনি জানবেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা। তো আসলে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, এটাকে আমরা এনকারেজ করি, নিজে নিজে স্তন পরীক্ষা। যে প্রতি মাসে যাদের মাসিক হচ্ছেন, তারা মাসিক শুরু 7 দিন পরে, অষ্টম নবম দিন, মানে আমরা বলি সেকেন্ড উইক অফ দ্য সাইকেল। আর যাদের মাসিক হচ্ছেন না, যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছেন, তারা মাসের যে কোনো একটা নির্দিষ্ট তারিখে নিজে নিজের স্তনটা পরীক্ষা করে দেখবেন। এটা একটা পদ্ধতি আছে, একটু বর্ণনা করেন। এটা আসলে বিছানায় চিত হয়ে শুতে হবে। এখানে আমি একটু বলে রাখতে চাই যে আমার রোগীরা অনেকেই আসেন, সবাই আসেন বলছে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করার সময় সাবান মেখে পরীক্ষা করি। আসলে দাঁড়িয়ে যখন একজন মহিলা পরীক্ষা করেন, ব্রেস্টটা কিন্তু একটু ঝুলে থাকে এবং এটা ডাবল 2 লেয়ারে থাকে, তখন কিন্তু ছোট কোনো টিউমার বা কিছু থাকলে কিন্তু এটা বোঝা যাবে না। এই জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের বিছানায় শুতে হবে। একটা হচ্ছে দেখা, আয়নার সামনে কাপড় খুলে নিজেকে দেখা যে ওনার 2টা নিপল সমান আছে কিনা, মাথার উপরে হাত তুলে দেখা। অনেক সময় দেখা যায় যে নর্মালি নিপল সমান আছে, ব্রেস্টে কোনো সমস্যা নাই, কিন্তু মাথার উপরে 2 হাত যদি টান টান করে উপরে উঠান, তখন অনেক সময় দেখা যায় যে একটা নিপল বেশি উঠে গেছে, অথবা নিপলের ব্রেস্টের কোনো একটা জায়গায় চামড়াটা দেবে গেছে, ভিতরে কুচকে গেছে, হাসতে যেটি হয়, হ্যাঁ হ্যাঁ, টোল পড়ে গেছে, এরকম হতে পারে। এটা হচ্ছে দেখা। আর হাত দিয়ে যে পালপেট করা বলি আমরা, যে অনুভব করা, এটা হচ্ছে বিছানায় শুয়ে একটা পাতলা বালিশ পিঠের নিচে দিয়ে যেই ব্রেস্টটা উনি চেক করবেন, যদি উনি বাম ব্রেস্টটা দেখেন তাহলে বাম হাতটা মাথার নিচে রাখবে, বাম হাতটা মাথার নিচে রাখবেন, সো দ্যাট ওনার ব্রেস্টটা একটা সিঙ্গেল লেয়ারে বুকের পাঁজরের উপর বিছিয়ে থাকবে।
তখন ওনার ডান হাতটা দিয়ে ব্রেস্টটাকে পালপেট করতে হবে। ডান হাতের আঙ্গুলের ডগা দিয়ে না, এই পামার আমরা বলি যে এই আঙ্গুলের এই চ্যাপটা সারফেসটা দিয়ে, অর্থাৎ এই জায়গাটা ডগা বাদ দিয়ে এবং এইভাবে না, এইভাবে ব্রেস্টের যে এটা তো একটা গোল জিনিস, গোলটাকে যদি আমরা 4 ভাগ করি এভাবে, তাহলে প্রত্যেকটা ভাগে হাত দিয়ে দিয়ে ব্রেস্টটাকে ফিল করবে উনি। আসলে উদ্দেশ্য আমি বলি যে দুটো, একটা হচ্ছে যে প্রতি মাসে ফিল করলে যে ওনার নিজের ব্রেস্টটা আসলে কোথায় ধরতে কীরকম, নর্মাল ব্রেস্টটা কেমন, এটা কিন্তু এটা একটা স্কিল। এটা একজন মহিলা যদি করতে থাকেন তাহলে উনি ওটা বুঝবেন। প্রায়শই ওনারা বলেন যে আমি তো বুঝি না, আমি কি দেখব। আসলে এটা বুঝার দরকার নাই, যেটা আছেন একবার শুধু ডাক্তারের পরামর্শ মতো চেক করে যাবেন, ডাক্তার সাহেব দেখে বলে দেবেন যে এটা নর্মাল ব্রেস্ট। প্রতি মাসে উনি চেক করে দেখবেন যে যেরকম ব্রেস্টটা আছে এরকমই আছে কিনা। আরেকটা দ্বিতীয় যেটা উদ্দেশ্য, যে সূক্ষ্ম কোনো চেঞ্জ, কোনো একটা ছোট গোটা চাকা বা একটু শক্ত ব্যথা নাই, এটা কিন্তু মহিলারা কখনো খেয়াল করবেন না যদি না নিজে সচেতনভাবে চেক করে প্রতি মাসে। কোথাও যদি কোনো পরিবর্তন হয়, ছোট গোটা হয়, উনি কিন্তু চট করে বুঝতেই পারবেন যে আমার গত মাসে এখানে এটা ছিল না। তাহলে এই যে নিজে নিজে স্তন পরীক্ষা করার মেইন উদ্দেশ্যটা হলো যে নিজের হাত দিয়ে নিজেকে সুস্থ রাখা, যে আমার কোনো পরিবর্তন হলেই খুবই প্রাথমিক অবস্থায় যেন যে কোনো সমস্যা ধরা পড়তে পারে এবং উনি ডাক্তারের পরামর্শে যেতে পারেন। এটাকে আপনারা বলেন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, মানে নিজে নিজে নিজের স্তন পরীক্ষা করা। আচ্ছা, এটি গেল। এর বাইরে নিয়মিত কোনো পরীক্ষার জন্য আপনারা বলবেন কিনা ব্রেস্ট? অবশ্যই। সেটা কি রকম? এটা যেমন আমরা বলি যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন 25 বছরের পর থেকেই প্রতি মাসে করবেন। 30-এর পর থেকে প্রতি 3 বছর পর পর আসলে ক্লিনিক্যাল চেকআপে আসা উচিত। মানে একজন ডাক্তারের কাছে আসতে হয় 30-এর পর থেকেই। এখন বলে, আগে এক সময় বলা হতো 40-এর পর থেকে। আপনারা কেন তাহলে 30 বলছেন? কারণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের যে প্রিভ্যালেন্স দেখা যাচ্ছে, এই জিনিসটা ইয়াঙ্গার এজ, আমাদের এই সাবকন্টিনেন্টে ইয়াং এজ অনেক বেশি হচ্ছে। সেই কারণে 30-এর পর থেকেই প্রতি 3 বছর পর পর আসলে ব্রেস্ট ফিজিক্যাল এক্সামিনেশনে আসতে হয়, যে ফিজিক্যালি চেক করে দেখবেন, কোনো সমস্যা পেলে ইনভেস্টিগেশন করবেন। আর স্ট্যান্ডার্ড হচ্ছে 40 বয়স 40 বা 40 ঊর্ধ্ব হলে প্রতি বছর চেকআপেই আসতে হবে, প্রতি বছর আলট্রাসোনোগ্রাফি করতে হবে এবং প্রতি 2 বছর পর পর মেমোগ্রাফি করতে হবে। এই ক্ষেত্রে একটু বলে রাখি, এটা হচ্ছে জেনারেল সবার জন্য রুল, কিন্তু কারো পরিবারে যদি ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকে, যেমন মায়ের খালা, ফার্স্ট ডিগ্রি রিলেশন আমরা বলি, যে মা, খালা, মেয়ে, নানি, এদের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে কিন্তু যেই বয়সে ওই পরিবারের সদস্যের ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে তার 10 বছর আগে থেকেই প্রত্যেক মহিলা মেম্বারের, ওই পরিবারের এই যে স্ক্রিনিংয়ে আসতে হয়। অর্থাৎ যদি তার বড় বোন বা খালার 40 বছরে ক্যান্সারটা হয়ে থাকে, এই নারীটি 30 বছরে বয়স থেকেই স্ক্রিনিংটা শুরু করতে হবে। আচ্ছা, এই স্ক্রিনিংয়ের মধ্যে আপনি দুটো শব্দ বলেছেন এর আগে, একটা হচ্ছে ম্যামোগ্রাফি শব্দটি বলেছেন, একটি আলট্রাসোনোগ্রাম। এই দুটোর মধ্যে পার্থক্য কি? আসলে দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা টেকনিকে পার্থক্য আছে, কিন্তু একটা আরেকটার কিন্তু সাবস্টিটিউট না। এরা একটা আরেকটাকে, যেমন আলট্রাসোনোগ্রাফি, এটা তো একটা আলট্রাসাউন্ডের মাধ্যমে ব্রেস্টের ভিতরের ছবিটা দেখছি আমরা। সেটা আমরা আলট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে আমরা বলি ইট ইজ ভেরি মাচ অপারেটর ডিপেন্ডেন্ট, মানে ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ইম্পর্টেন্ট। যিনি করছেন তার দক্ষতা, তার এক্সপার্টিজ এর উপর, তার ফোকাসের উপর নির্ভর করছে রিপোর্ট। এবং ইউজুয়ালি আলট্রাসোনোগ্রাফিটা ইয়াং ব্রেস্টে ভালো দেখতে পারে, কারণ ইয়াং ব্রেস্ট 30-এর নিচে যাদের বয়স, 30-35-এর নিচে বা 40-এর নিচে, তাদের ব্রেস্টটা অনেক ডেন্স থাকে, টাইট থাকে, যেই কারণে আলট্রাসাউন্ডটা ভালো ইভ্যালুয়েশন করতে পারে। আলট্রাসাউন্ড দিয়ে সলিড, এর আগেও বলেছি যে মাংসের চাকা বা পানি বা সিস্টিক, এই জিনিসটা খুব ভালো বোঝা যায়। মেমোগ্রাফি হচ্ছে, যদি আমি সাধারণ বাংলায় বলি, মেমোগ্রাফি হচ্ছে ব্রেস্টের একদম বিশেষ ধরনের এক্সরে। আমরা যেমন বুকের এক্সরে তুলি, সেরকম বিশেষ একটা মেশিনে ব্রেস্টকে চেপে ধরে ব্রেস্টের 2টা ভিউ নেওয়া হয়, 2ভাবে এক্সরে করা হয়। সুতরাং একটা আরেকটাকে সাবস্টিটিউট করে, যে এ সাপ্লিমেন্ট করে, আমি বলবো যে একটা আরেকটাকে সহায়তা করে আমাদেরকে ডায়াগনোসিস করার জন্য। তো মেমোগ্রাফিটা বলা হয় যে একটু বয়স্ক মহিলাদের জন্য ভালো, যাদের বয়স 40-40-এর উপরে, কারণ তখন ব্রেস্ট অলরেডি ল্যাক্স হয়ে যায়, লুজ হয়ে যায় এবং গ্ল্যান্ড কমে যেয়ে এখানে ফ্যাট বেশি হয়, সুতরাং চর্বি জমা হয়, যে কারণে এক্সরেটা ভালো পেনিট্রেশন হয়, এক্সরে ভালো দেখতে পারে।
যে কোনো ছোট লিশন হলেও এক্সরেতে চট করে এই মেমোগ্রাফিতে ধরা পড়ে। এবং মেমোগ্রাফিকে আসলে টুল অফ স্ক্রিনিং বলা হয়, যে ব্রেস্টের যে স্ক্রিনিং। এবং মেমোগ্রাফিটাকে আসলে আমাদের দেশে তো এভাবে একদম একদম ন্যাশনালি মানে সরকারিভাবে খুব স্ট্রং স্ক্রিনিং ব্যবস্থা নাই, কিছু আছে কিন্তু ওটা পুরো জনগোষ্ঠীকে আসলে ওইভাবে কাভার করে না। কিন্তু ইউকেতে দেখা গেছে বা ইউএসএতে এটা তো একদম সমস্ত জনগোষ্ঠীকে এটার আমব্রেলার নিচে নিয়ে এসেছে। ওখানেও ড্রপ আউট আছে, কিন্তু দেখা গেছে যে স্ক্রিনিং দিয়ে মেমোগ্রাফি দিয়ে স্ক্রিনিং করা শুরু করার পর থেকে যে আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার ইমপালপেবল, যে হাতে ধরা যাচ্ছে না কিন্তু ওখানে ক্যান্সার হয়েছে, এরকম আর্লি ক্যান্সারের ডায়াগনোসিসের হার 30% বেড়েছে। এবং মানুষের যে মর্টালিটি ক্যান্সার রিলেটেড যে ডেথ সেটাও কিন্তু 30% কমে গেছে। যেহেতু প্রথমে ধরা পড়লে কেন মৃত্যুর হার কমে যায় আর পরে ধরা পড়লে কেন বেড়ে যায়? আসলে তো যে কোনো ক্যান্সার, যত ক্যান্সারের সমস্যাটা কি, এটা যে অর্গানে হয় এটা টাইমের সাথে তো সেখানে আর থাকে না, দেখা যাচ্ছে এটা এখান থেকে অন্য অর্গানে বডির সিস্টেমে ছড়িয়ে যাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায়। সুতরাং যখন আমাদের একসময় আমাদের সচেতনতার জন্য পেপারে বা বিভিন্ন জায়গায় বলা হতো যে চামড়া কুঁচকে গেলে, তারপরে ব্রেস্টের চামড়াটা কমলা লেবুর খোসার মতো হলে, নিপল ঢুকে গেলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, আমরা কিন্তু এখন বলতে চাই নো, এটা হচ্ছে অ্যাডভান্স ক্যান্সারের লক্ষণ। আমাদের বাংলাদেশ এখন কিন্তু অনেকখানি এগিয়ে গেছে, আমরা অ্যাডভান্স ক্যান্সার ডায়াগনোসিস করতে চাই না। আমরা চাই যখন এটা হাতেই ধরা পড়ছে না তখন এটা ধরা পড়লে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। আপনি বুঝতেই পারেন যে ক্যান্সারটা ব্রেস্টের মধ্যেই আছে, কুড়ির মতো ছোট ফুলের কুড়ির, এইটাকে যত ইফেক্টিভলি চিকিৎসা করা যাবে, যে ক্যান্সারটা অলরেডি ছড়িয়ে গেছে শরীরের বিভিন্ন জায়গায়, সেটাকে আপনি যতই চিকিৎসা করেন মৃত্যু হার তো আসলে বেড়েই যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো আমরা আগে জানতাম, এখনও অনেকে জানে, কোনো ব্রেস্টে বা স্তনে ক্যান্সার হলেই পুরো স্তনটি কেটে ফেলে দিতে হয়। এটা কি এখনো বলবৎ রয়েছে নাকি বদলে গিয়েছে? কখনোই না, একদমই না। আসলে এটা আমরা যখন ছাত্র ছিলাম বা আমরা যখন ট্রেনিং করছিলাম তখনও বিষয়টি এরকমই ছিল। আমি এখন সেই রোগীগুলির কথা মনে করি যাদের আসলে স্তন কেটে ফেলে দিয়েছিলাম, আমরা ম্যাস্টেকটমি করেছিলাম। কিন্তু এখন বাংলাদেশে বা সারা পৃথিবীতেই হয়েছে, বাংলাদেশে এটা প্যারাডাইম শিফট আমরা বলি, যে সম্পূর্ণভাবে এটা চেঞ্জ হয়ে গেছে, যে ব্রেস্ট ক্যান্সার হলে কখনোই আর ব্রেস্ট ফেলে দেওয়ার দরকার হয় না। খুবই কম ক্ষেত্রে আমাদের যখন অনেক অ্যাডভান্স হয়ে যায়, রোগী আসতে দেরি করেছে, তখন এই ধরনের একটা আমরা বলি মিউটিলেটিং সার্জারি করছি। কিন্তু দেখেন আমাদের রোগীরাও কিন্তু অনেক সচেতন এবং আমরা ডায়াগনস্টিক্স অনেক ইমপ্রুভ করেছে, আমাদের প্যাথোলজি অনেক ডেভেলপ করেছে, যেই কারণে ক্যান্সারগুলো কিন্তু আর্লি ডায়াগনোসিস হচ্ছে। এবং আমাদের কিন্তু ক্যান্সারের চিকিৎসা যে শুধু সার্জারি তা কিন্তু না, তার সাথে কিন্তু রেডিও থেরাপি, কেমোথেরাপি, যে অনকোলজির একটা বিশাল রোল আছে। সুতরাং এগুলো এত ডেভেলপ করেছে এখন যে একটু অ্যাডভান্স ক্যান্সার হলেও কেমোথেরাপি দিয়ে জিনিসটাকে একদম ছোট করে ফেলা যায়। সুতরাং ব্রেস্ট আসলে ফেলে আমরা দেই না এখন আর। যদি বড়ও ছোট আর্লি ক্যান্সার হলে তো খুবই সহজে আমরা ব্রেস্ট রেখেই অপারেশন করছি। ইভেন আগে যেমন বগলের নিচে সমস্ত নোড ফেলে দিত, মহিলাদের হাত ফুলে যেত লিম্ফেডেমা হয়ে, শোল্ডার এই জয়েন্টটা নাড়তে পারতো না, এখন কিন্তু এগুলি আর কিছুই হয় না। বগলের ভিতরে থেকে লিম্ফ নোড, আমরা একটা পদ্ধতি আছে সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি করে দেখি যে আদৌ ওখানে কিছু আছে কিনা। যদি না থাকে কখনোই আমরা বগলে কোনো অপারেশন করি না। সুতরাং একজন মহিলা ব্রেস্ট ক্যান্সার সার্জারি করার পরে, থেরাপি শেষ করার পরে, ব্রেস্ট কনজারভেশন করার পরে বগলে সার্জারি যদি প্রয়োজন না হয়, একটা সময় কিন্তু উনি ভুলেই যান যে উনি আসলে একজন ক্যান্সার সার্ভাইভার। অন্যদিকে আপনি চিন্তা করেন যেই মহিলার ম্যাস্টেকটমি করতে হয়েছিল কোনো এক সময়, সে কিন্তু প্রতিদিন গোসল করার সময় প্রতিদিন সে মনে করে যে আমি তো ক্যান্সারের রোগী। এটা কিন্তু একটা বিশাল, আমরা তো শারীরিক চিকিৎসার ক্ষেত্রে ডেভেলপ, বিশাল একটা মানসিক ডেভেলপমেন্ট আমি বলবো যে রোগীদের জন্য, যে মানসিক একটা স্বস্তির জায়গা। দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, ব্রেস্ট ক্যান্সার বা স্তনের ক্যান্সার বা ক্ষতিকর টিউমার নির্ণয় করার জন্য যেসব পরীক্ষা নিরীক্ষার দরকার, তার জন্য কি দেশের বাইরে যাওয়ার আদৌ কোনো প্রয়োজন রয়েছে কিনা? আমি তা কখনোই মনে করি না। আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য এবং যে কোনো ধরনের ব্রেস্ট ক্যান্সার কমপ্লিট ট্রিটমেন্ট করার জন্য কখনোই বিদেশে যাওয়ার কোনোই দরকার নেই।
কারণ দেখেন যেই ডায়াগনস্টিক্সের কথা বলছি, ইমেজিং যেমন আলট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি, এগুলি কিন্তু পুরো বাংলাদেশের সব জায়গায় আছে। হয়তো এক্সপার্টিজের পার্থক্য হতে পারে, যে দক্ষতার পার্থক্য হতে পারে, কিন্তু ফ্যাসিলিটিস আছে। আলট্রাসাউন্ড, ম্যামোগ্রাফি, যে কোনো ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য যে টিস্যু ডায়াগনোসিস, যে বায়োপসি, যে কোষগুলো নিয়ে কোর বায়োপসির ফ্যাসিলিটি আমি মনে করি বাংলাদেশের সব জায়গায় আছে। ঢাকা, চট্টগ্রাম বড় শহরগুলিতে তো অবশ্যই আছে। সুতরাং ডায়াগনস্টিক সাইট যখন এরকম ডেভেলপ করেছে, প্লাস ব্রেস্ট ক্যান্সারে শুধু যে হিস্টোপ্যাথোলজি করি তা না, এর সাথে কিছু ইমিউনোহিস্টোকেমিস্ট্রিও করতে হয়, এবং এইগুলিও কিন্তু খুব ভালোভাবেই ডেভেলপ করেছে। তো সুতরাং ডায়াগনস্টিক্স যেগুলো, এবং এই যে স্টেজিং, যে কোনো ক্যান্সার কোন স্টেজে এসেছেন রুগী, সেটার জন্য যে সিটি স্ক্যান বা এমআরআই, অনেক সময় বোন স্ক্যান, এই পরীক্ষাগুলো কিন্তু বাংলাদেশে হয়। সুতরাং একটা ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য এবং স্টেজিং করার জন্য যা কিছু পরীক্ষা সবই বাংলাদেশে হচ্ছে, এটার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। চমৎকার। এর সাথে আরেকটি সম্পূরক প্রশ্ন, আপনারা যারা এই অপারেশনটি করে থাকেন তাদের দক্ষতা কি এমন যে বিশ্বমানের, বা যেসব দেশে আমাদের রোগীরা যায় তাদের মতো আপনারা অপারেশন করতে পারেন? আমি মনে করি অবশ্যই বিশ্বমানের অপারেশন, কারণ যারাই ব্রেস্টের যে অ্যাডভান্স সার্জারিগুলি করছি আমরা বা করছেন, তারা কিন্তু সবাই ট্রেইনড আপ। এমন না যে আমি শুরু করে দিলাম আর হয়ে গেল, বিষয়টা এরকম না। যে কোনো সার্জারি আপনি জানেন যে নতুন যখন টেকনিক্সগুলো আসে, এটা করার জন্য আমরা কিন্তু ট্রেনিং নেই। সেটা নিজের ব্যবস্থাপনায় হোক, সরকারিভাবে হোক, বাইরে যেয়ে বা অ্যাডভান্স সেন্টারে যেয়ে কনফারেন্স অ্যাটেন্ড করে, দেশের বাইরে গিয়ে কনফারেন্স অ্যাটেন্ড করে, বিভিন্ন জায়গায় পেপার প্রেজেন্টেশন দেখে, এবং আপনি জানেন যে কোভিডের সময় অনেক অনলাইন মানে হয়েছে, ভিডিও প্রেজেন্টেশন, অপারেশন, সেইভাবে কিন্তু একজন সার্জন নিজেকে ডেভেলপ করে এবং সব জায়গায় তাই বাই ট্রেনিং আমরা ডেভেলপ করেছি। সুতরাং আনট্রেইনড কেউ এই অ্যাডভান্স সার্জারিগুলি আসলে করছে না, করে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আশ্বস্ত হচ্ছি যে ব্রেস্ট ক্যান্সারের জন্য প্রথম ধাপ হচ্ছে রোগ নির্ণয়ের জন্য যেসব পরীক্ষা নিরীক্ষা করা, তার সবগুলোই এখন বাংলাদেশে রয়েছে, এবং একই সাথে যারা অপারেশন করেন বা সার্জারি করেন সেরকম দক্ষ সার্জনও কিন্তু বাংলাদেশে রয়েছে। এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিতে চাই, একসময় বাংলাদেশের ঢাকাতে একজন আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন, কি যেন নাম ছিল, একজন মহিলা, মার্শা বার্নিকেট। তার স্তনের অপারেশন কিন্তু এই বাংলাদেশে হয়েছিল। তিনি আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে ঢাকায় চাকরি করতে এসেছিলেন, কিন্তু বাংলাদেশের বিদ্যমান ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার দেখে তিনি নিশ্চিত হন যে এখানে অপারেশন করালে তিনি আমেরিকার মতোই সুযোগ সুবিধা এবং নির্ভুলতা পাবেন। এই জন্য কিন্তু তিনি মার্শা বার্নিকাট ঢাকাতেই অপারেশন করেছিল। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদের আবারও সুস্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছি ব্রেস্ট বা স্তনের সার্জারি এই বিষয় নিয়ে। অধ্যাপক ডাক্তার সালমা সুলতানা, যিনি খ্যাতনামা ব্রেস্ট সার্জন এবং একই সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিনি সার্জারি বিভাগের প্রধান। আপনাকে আবারও সুস্বাগত জানাচ্ছি প্রফেসর সুলতানা। আপনি আমাদের বলবেন, এই যে একটু আগে আমরা আলাপ করার সময় বলেছিলাম ক্যান্সার থাকলেও পুরো স্তন বা আংশিক স্তন ফেলে দেওয়া হয় না, এটা কিভাবে আপনারা করেন? ব্রেস্ট ক্যান্সার যখন ডায়াগনোসিস হয় তখন আমরা স্টেজিং করি। স্টেজিং করার পরে আমরা সিদ্ধান্ত নিয়ে আসলে একটা এমডিটি মিটিং করি, বোর্ড মিটিং। এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড মিটিং। এটা হচ্ছে কি যে আমরা যে কোনো ক্যান্সারের চিকিৎসা, শুধু সার্জারি কিন্তু একমাত্র চিকিৎসা না, এর সাথে কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, বিভিন্ন ধরনের থেরাপি। এই থেরাপির ডাক্তার যারা, ওনার রেডিয়েশন অনকোলজিস্ট বা মেডিকেল অনকোলজিস্ট, ওনারা সহ বসে, অনেক সময় রুগীর অনেক সমস্যা থাকে, যেমন হার্টের প্রবলেম থাকে, ডায়াবেটিস থাকে, তখন তারাও আমাদের সাথে ইনক্লুডেড হন। সবাই মিলে বসে রুগী সহ, রুগীকে ফিজিক্যালি দেখা, সবাই মিলে একসাথে ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষাগুলি সব পর্যালোচনা করা,
এবং এটাকে কি আপনারা টিউমার বোর্ড বলেন? এক্স্যাক্টলি, আরেকটা নাম হচ্ছে টিউমার বোর্ড। আচ্ছা, আর মাল্টিডিসিপ্লিনারি মানে হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিনের ডাক্তাররা আসেন, সেজন্য এটাকে বলা হয় এমডিটি আমাদের ভাষায়। সবাই একসাথে বসে আসলে ট্রিটমেন্টের প্ল্যানিংটা আমরা করি, এবং একই সাথে পেশেন্টের ফ্যামিলি থাকেন, এবং ফ্যামিলির সাথে পুরো রোগটা বুঝিয়ে বলা, এটার কী কী চিকিৎসার অপশন আছে সেটা বলা, চিকিৎসা না নিলে কি হবে এবং চিকিৎসার কী কী জটিলতা হতে পারে, সব কিছু একদম ক্লিয়ারলি বুঝিয়ে বলা হয়। এবং পরিবারেরও অনেক প্রশ্ন থাকে যেগুলো ওনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নেওয়ার চেয়ে একসাথে সব ডাক্তারকে পেয়ে যান সবার সাথে। তখন কি হয় যে চিকিৎসার যে পরিকল্পনাটা এটা খুব ভালো একটা হয়, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়। দ্বিতীয় হচ্ছে যে একটা আস্থার সম্পর্ক তৈরি হওয়া, রুগীর যে একটা আস্থা পাওয়া যে হ্যাঁ চিকিৎসাটা সবাই মিলে করছে, সেই জিনিসটাও কিন্তু খুব ভালো তৈরি হয়। তো লোকালি অ্যাডভান্স থাকলে আমরা অনেক সময় যাদের ব্রেস্ট আমরা কনজার্ভ করব চিকিৎসার প্ল্যানিংয়ে, মানে ফেলে দেব না, তাদেরকে আমরা আগে কেমোথেরাপি দিই। কেমোথেরাপি দেওয়ার সময় অনেক সময় আমরা এটা বোঝা যায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, অনেক সময় আপনি জানবেন যে টিউমার একদম ভ্যানিশ হয়ে যায় কেমোথেরাপি দিলে, একদম পরে দেখা যায় কিছুই পাওয়া যাচ্ছে না আর। যে কারণে আমরা কেমোথেরাপি দেওয়ার আগে ব্রেস্টের ভিতরে একটা ছোট মার্কার দিয়ে নেই। এটা আল্ট্রাসাউন্ড করে ব্রেস্টের টিউমারের মাঝখানে ছোট 3 মিলিমিটার সাইজের একটা বিড দিয়ে দেওয়া হয় ছোট্ট। তো পরে যখন টিউমার একদম ভ্যানিশ হয়ে যায় তখন কিন্তু সব চলে গেলেও মার্কারটা থেকে যায়। ওই মার্কারটা দেখে আমরা বুঝি যে ওইখানটায় ক্যান্সারটা ছিল। তখন আমরা অপারেশনের দিন ওই মার্কার বরাবর একটা আল্ট্রাসাউন্ড করা অবস্থায় একটা ওয়্যারিং করি, তার ঢুকিয়ে দিই, চিকন একটা তার। সেই তার ধরে ধরে আমরা অপারেশনের সময় ওই মার্কার পর্যন্ত যাই, যে শুধু ওই জায়গার অংশটা উঠিয়ে আনি। পুরো ব্রেস্ট কিন্তু কিছু করতে হবে না। তার মানে অপারেশনের পরে বোঝাই যাবে না যে কোনো অপারেশন হয়েছে। আচ্ছা, ওই অপারেশন করা অবস্থায় আবার এটাকে আমরা কিন্তু ফ্রোজেন সেকশন বায়োপসি বলে এক ধরনের বায়োপসি আছে, যেটা খুব অল্প সময়ের মধ্যে রিপোর্টটা দেয় আমাদেরকে, যে আমরা যেখান থেকে কেটে এনেছি মার্জিনগুলি সব ফ্রি আছে কিনা। তো মার্জিন ফ্রি থাকলে তখন আমরা ব্রেস্টটা ক্লোজ সেলাই দিয়ে বন্ধ করে দিই, কসমেটিক সেলাই অবশ্যই। এইভাবেই আসলে আমরা ব্রেস্ট কনজারভেশনটা ইমপ্রুভ করেছে, বা ব্রেস্ট কনজার্ভিং সার্জারিটাতে কিন্তু সবার রোল আছে, সার্জনদের তো রোল আছেই, কিন্তু আমি একই সাথে বলবো যে অনকোলজিস্টদেরও অনেক বড় রোল আছে। অর্থাৎ এটি অনেকে মিলে এই কাজটি করতে হয়। আচ্ছা, এই সেবাটি কি ঢাকার বাইরে পাওয়া যায়? এটা ঢাকার বাইরে কিন্তু চিটাগংয়ে, রাজশাহীতে, এসব জায়গায় কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে। এখানে একটা সমস্যা আছে, ফ্রোজেন সেকশন বায়োপসি, এটা সব জায়গায় খুব ইজিলি অ্যাভেলেবল না, সেই কারণে এই জিনিসটা একটু থেমে আছে। কিন্তু আমার মনে হয় যে এটা ওদের ভবিষ্যতে পুরো বাংলাদেশে এটা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনারা যেটাকে টার্গেটেড থেরাপি বলেন অথবা ইমিউনো থেরাপি, সেটি কেমন? সেটা আসলে ব্রেস্টের যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই কিন্তু এখন এটা নতুন একটা আবিষ্কার, যে ইমিউনোথেরাপি। যে কিছু কিছু ক্যান্সার আছে, যেমন আমাদের ব্রেস্টের ক্ষেত্রে যদি আমি বলি, আমরা যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষা হচ্ছে বিশেষ ধরনের পরীক্ষা, যেটা দিয়ে 4টা ধরনের ইমিউনো টাইপের ক্যান্সার ডায়াগনোসিস করা যায়। 4 ধরনের ক্যান্সার, এই হরমোন রিসেপ্টরের উপর এবং HER2 রিসেপ্টরের উপর। যদি HER2 একটা বিশেষ ধরনের আসলে জিন প্রোটিন, যেটা কারো কারো ব্রেস্ট ক্যান্সারে এটার এক্সপ্রেশন থাকে বা তৈরি থাকে, তাদেরকে HER2 এনরিচড বা HER2 পজিটিভ ক্যান্সার বলা হয়। এগুলো তো কঠিন কথা, আমি সহজভাবে জানতে চাচ্ছি, এটি করার পরে কি চিকিৎসায় কোনো সুবিধা হয়? অবশ্যই। এই যে 4 ধরনের বললাম, 4 ধরনের চিকিৎসা কিন্তু 4 রকমের। কারো কারো ক্ষেত্রে আমরা দেখা যায় যে আগেই কেমোথেরাপি দিয়েই চিকিৎসাটা শুরু করতে হয়, সেটাতে কিন্তু রোগীর আউটকাম ভালো থাকে। আমি যদি সাধারণভাবে বলি, একটা ব্রেস্ট ক্যান্সার আছে যেটা অ্যাগ্রেসিভ ক্যান্সার, সবচেয়ে অ্যাগ্রেসিভ, এটাকে আমরা বলি টিএনবিসি। এই টিএনবিসি ক্যান্সারে রিকমেন্ডেশন হচ্ছে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা শুরু হবে, 8 সাইকেল কেমোথেরাপি শেষ করে তারপরে অপারেশন। রিসার্চে দেখা গেছে যে পেশেন্ট টিএনবিসি, ওনার যদি কেমোথেরাপি না দিয়ে সার্জারি করে ফেলা হয়, 2 বছরের মাথায় 40% রুগীর ক্যান্সারটা ফিরে আসে। কিন্তু এই টিএনবিসি রুগীকে যদি আপনি 8 সাইকেল কেমোথেরাপি দিয়ে তারপরে অপারেশন করেন, এই যে 40% রোগ ফিরে আসার সম্ভাবনা, এটা কমে 10% হয়ে যায়। অনেক আউটকামে অবশ্যই চিকিৎসার ক্ষেত্রেও পার্থক্য হয়, এবং আমরা যেটাকে বলি যে রুগী কেমন থাকবে, আমাদের রুগীরা জানতেই চান, পরিবার জানতেই চান যে উনি কেমন থাকবেন, উনি কি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিশাল আস্থার জায়গায় যেতে পারি যে না, ওনার রোগটা ফিরে আসার সম্ভাবনাটা
অবশ্যই কমে যাবে। আচ্ছা, এই সংক্রান্ত আরেকটি প্রশ্ন, ব্রেস্ট ক্যান্সার হলে কি মৃত্যু অনিবার্য? আসলে মৃত্যু তো সবারই অনিবার্য, কিন্তু ক্যান্সার রিলেটেড ডেথ কিনা সেটা কিন্তু এখন বলা যাবে না। কারণ আমরা বলি 5 ইয়ার সার্ভাইভাল, অবশ্যই এই যে কম্বাইন্ড ট্রিটমেন্টের কারণে পেশেন্টের ওভারঅল সার্ভাইভাল তো অবশ্যই বেড়েছে, এবং 10 ইয়ার সার্ভাইভালও বেড়েছে। সুতরাং মৃত্যু তো সবারই অনিবার্য, কিন্তু ক্যান্সার রিলেটেড ডেথ অবশ্যই কমে এসেছে। যদি একেবারে প্রথম স্তরে, ফার্স্ট স্টেজ যেটাকে আমরা বলি, তখন যদি মানে চিকিৎসাটা করা যায়, অপারেশনটা করা যায়, তাহলে একজন নারী কত বছর সুস্থ জীবন যাপন করবে? সম্পূর্ণ সারা জীবনই সুস্থ জীবন যাপন করতে অর্থাৎ পারেন। প্রথম দিকে চিকিৎসা হলে সারা জীবন সে অন্তত স্তন ক্যান্সারের থেকে মুক্ত থাকতে পারবে। একটি অসাধারণ অর্জন। এই কারণেই আপনারা অক্টোবরকে স্তন ক্যান্সারের সচেতনতার মাস হিসেবে নিয়েছেন। জি। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বিষয়, সেটি হলো বাংলাদেশ থেকে একটু আগে আপনারা বললেন যে নিজের ব্যবস্থাপনায় আপনারা বিদেশে চিকিৎসার প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের জন্য যান। আপনি কি কোনো প্রস্তাব করবেন যে সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ব্যাপারে দক্ষতা অর্জনের জন্য একটি নূতন প্রকল্প হাতে নেওয়া হোক, যার মধ্য দিয়ে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় আমরা সর্বোত্তম জায়গায় যেতে পারি? অবশ্যই। কারণ হচ্ছে কি, দেখেন, মহিলাদের যে ক্যান্সার সারা পৃথিবীতে, এটা পৃথিবীর স্ট্যাটিস্টিক্সে 1 নম্বর ক্যান্সার হচ্ছে এখন ব্রেস্ট ক্যান্সার। এক সময় ছিল কিন্তু জরায়ু মুখের ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, কিন্তু সচেতনতা এবং ভ্যাকসিন সব কিছু মিলিয়ে জরায়ু মুখের ক্যান্সার কিন্তু 2 থেকে 3 নম্বরে নেমে গেছে। ব্রেস্ট ক্যান্সার কমে গেছে, এবং ব্রেস্ট ক্যান্সার এখন 1 নম্বর। এটা শুধু বাংলাদেশ বলে না, সারা পৃথিবীতেই। এবং আমাদের দেশে অনেক ব্রেস্ট সার্জন দরকার আছে, প্রশিক্ষিত, প্রপারলি ট্রেইনড। এবং আমরা যদি সরকার যে হেলথ ইস্যু, পাবলিক হেলথ ইস্যু, এটা নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই এটা একটা প্রায়োরিটি, যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য দক্ষ জনবল তৈরি করা। এবং অবশ্যই সরকারের থেকে অবশ্যই এটা ক্রাইটেরিয়া থাকবে যে কারা যাবে, কি যাবে, কিন্তু ভালো ভালো সেন্টারে পাঠিয়ে আমাদের সার্জনদেরকে, জুনিয়র সার্জন যারা উঠে আসছেন, তাদেরকে প্রশিক্ষিত করে আনলে তারা কিন্তু দেশের মানুষকে অনেক ভালো সার্ভিস দিতে পারবেন। এটা তো আমি অবশ্যই অনুরোধ করব সরকারের। আরেকটি কথা, আমরা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে চাই, কি করতে হবে? আসলে ব্রেস্ট ক্যান্সারকে কখনো মানে হবে না এরকম এখন পর্যন্ত সময়টা আসে নাই যে হবে না। কিছু কেমো প্রোফাইলেক্সিস আছে, কিন্তু সচেতনতাই একমাত্র ওয়ে, যে আর্লি ডায়াগনোসিস, সচেতনতা, খুব দ্রুত ডায়াগনোসিস, নির্ণয় হলেই কিন্তু কিওর হয়ে যাবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি খুব সংক্ষেপে বলবেন সৌন্দর্য বাড়ানোর জন্য যে সার্জারি, সেটির ব্যাপারে কোন কোন ক্ষেত্রে করা হয়? সৌন্দর্য বাড়ানোর সার্জারি ইউজুয়ালি প্লাস্টিক সার্জনরা করেন। বিশেষ করে আমাদের দেশের মহিলারা বেশিরভাগ, আমাদের যেটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে একটা কন্ডিশন আছে ব্রেস্ট হাইপারপ্লাসিয়া, ব্রেস্টগুলি বড় হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই বড় হয়ে গেছে। এইটা একটা ক্ষেত্রে এত বড় হয় যে অনেক সময় ব্যাক পেইন হয়, সোশ্যাল এম্বারেসমেন্ট হয়, দেখা যায় যে আন্ডারগার্মেন্ট পরতে অসুবিধা হয়। সেই ক্ষেত্রে ব্রেস্টের সাইজ ছোট করে ডিজায়ার্ড সাইজ করা যায়। আবার অনেক মহিলা আসেন যারা মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করিয়েছেন, প্রেগনেন্সি হয়েছে, তাদের ব্রেস্ট কিন্তু অনেকখানি ঝুলে গেছে বা পেন্ডুলাস হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, নিজের ভালো লাগছে না। সেই সব ক্ষেত্রেও রিডাকশন ম্যামোপ্লাস্টি, যে ব্রেস্ট ছোট করে দিয়ে ওনার শেপে করা হয়। আরেকটা ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে আমি বলবো, যেটা করা হয় যে পুরুষদের কিন্তু অনেক সময় ব্রেস্ট বড় হয়, বিশেষ করে ইয়াং ছেলেদের, যেটাকে আমরা বলি গাইনোকোমেশিয়া। তো এটাও কিন্তু ওরা খুব সোশ্যালি এম্বারেস ফিল করে, যদিও ক্ষতিকর কিছু না, কিন্তু নিজের কাছে, বন্ধুদের কাছে ওরা খুব সেলফ এস্টিমটা ছোট থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু পুরুষদেরও ম্যাস্টেকটমি করতে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু করতে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা একটা জায়গায় কিন্তু পরিষ্কার হতে পেরেছি যে স্তনে বা ব্রেস্টে ক্যান্সার হওয়া মানেই কিন্তু মৃত্যু না। এর অত্যন্ত আধুনিক চিকিৎসা বাংলাদেশে রয়েছে, এবং রোগটি নির্ণয়ের জন্য যা যা করা দরকার, উন্নত বিশ্বে যা যা করা হয়, সবটাই বাংলাদেশে রয়েছে। অতএব এই অক্টোবর মাসে ব্রেস্ট ক্যান্সার নিয়ে যে সচেতনতার কাজটি আমরা করছি, সেক্ষেত্রে আপনাকেও কিন্তু ভূমিকা রাখতে হবে। আপনি নিজে অথবা আপনার পরিবারের যারা রয়েছে
তাদেরকে নিজে নিজে স্তন পরীক্ষার ব্যাপারে উৎসাহিত করবেন, প্রতিবেশীকে করবেন, এবং যদি সন্দেহজনক কিছু পাওয়া যায় তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন, তাতে একটি সুস্থ জীবন নিশ্চিত করা যাবে। সবার জন্য নিরন্তর শুভকামনা রইল। ভালো থাকুন সবাই।